সকল বাক্য সত্য না মিথ্যা যাচাই করা যায় সেগুলা কি বা যখন সত্য মিথ্যা নির্ণয় করা যায় সেগুলোকে বলা হয় বন্ধ বাক্য বা গাণিতিক বাক্য। হ্যাঁ, যে সকল বাক্য সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়, যেমন ধরো 6 গুণ 4 সমান সমান কত? 24। দ্বিতীয় অধ্যায়, চ্যাপ্টার হচ্ছে 2, গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। তো এইখানে দেখো বাম পাশে কত আছে? 6 গুণ 4 আছে। তো এইখানে যে বাক্যটা দেওয়া আছে এখানে কিন্তু বাক্যটি সত্য না মিথ্যা এটা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে, কারণ বাম পাশে 6 আর 4 গুণ করলে 24 হয়, আবার ডান পাশে বাম পাশ সমান ডান পাশ 24 দেওয়া আছে। তাহলে এখানে যে গুণটা এবং গুণফল দেওয়া আছে দুইটাই কি সমান সমান না? জি সমান স্যার। সমান, হ্যাঁ। তাহলে এই যে আমরা সত্য মিথ্যা নিশ্চিত ভাবে নির্ণয় করতে পারলাম, এই এই ধরনের বাক্যকে কি বলে? গাণিতিক বাক্য বা বদ্ধ বাক্য। গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলে। তবে আবার একটা জিনিস দেখো, 25 + 4, হ্যাঁ, বড় 30-এর চেয়ে। এখন এই যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটা কি সত্য না মিথ্যা বলো তো? ঠিক আছে, তোকে চেক করি। আচ্ছা, ঠিক আছে স্যার, ওটা মিথ্যা। 29 আসছে, ওটার সাথে 4 যোগ করলে 25 এর সাথে। হ্যাঁ, এখানে বলছে 25 4 যোগ করলে 29, 29 30-এর চেয়ে বড়, এটা কি হইতে পারে কখনো? 29 নো কখনো স্যার। 30-এর চেয়ে বড় হইতে পারে না। তাহলে এই যে বাক্যটা দেওয়া আছে এটাও কি আমরা বন্ধ বাক্য, কারণ হচ্ছে এটা সত্য মিথ্যা যাচাই করতে পারতেছি আমরা। তবে কিছু কিছু জায়গায়, যেমন ধরো 5-এর সঙ্গে এক্স বা ক যোগ করলে, হ্যাঁ, 15 হয়। হ্যাঁ, তো এইখানে এই এই যে বাক্যটা দেওয়া আছে, হ্যাঁ, এই যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটা কি সত্য মিথ্যা যাচাই করা যাচ্ছে? কারণ এখানে কয়ের মান তো আমরা জানি না, এখানে অজানা রাশি আছে, তাই না? জি স্যার। তো এই ধরনের অজানা রাশি থাকলে সেই রাশিগুলোর আমরা মান নির্ণয় করতে পারি না, কারণ এখানে কয়ের মান 1 যদি হয় তাহলে বাক্যটি মিথ্যা হবে, আবার যদি 2 হয় সেক্ষেত্রেও মিথ্যা হবে, আবার যদি 10 হয় তখন কিন্তু বাক্যটি সত্য হবে। তো এখানে কয়ের মান তো আমি জানি না, তাহলে সত্য মিথ্যা যাচাই করতে পারতেছি না। তো এই ধরনের বাক্যকে কি বলে? খোলা বাক্য বা খোলা বাক্য বলে, ঠিক আছে? খোলা বাক্য বলে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা হিসাবের যে নিয়ম কানুন, হ্যাঁ, হিসাব যে আমরা করি সেটা কি বাম পাশ থেকে হিসাব শুরু করি। যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক, সেই হিসাবটা আমরা কোথা থেকে শুরু করি? বাম পাশ থেকে শুরু বাম। বাম দিক থেকে শুরু করি। তো আমরা যে কোনো একটা বেশ, আমরা একটা হিসাব লিখি। যেমন ধরো 13 গুণ 7 ভাগ ভাগ 4, 3 সাথে কত হয়? বা আমরা নিলাম 12 21। যদি নেই, 7 12 84। আচ্ছা, 84 কে কি 4 দিয়ে, হ্যাঁ, ভাগ করা যাবে। 4 দিয়ে ভাগ করা যাবে কি? আমরা যদি একটু দেখি, 84 ভাগ 4, 84 ভাগ 4, হ্যাঁ, যাবে। আচ্ছা, তারপর হচ্ছে যোগ 13 বিয়োগ 3, হ্যাঁ। তো এরকম, যে এটা কি একটা গাণিতিক হিসাব না? এখানে দেখো একটা হিসাবই তো বলা হয়েছে, তাই না? 12-র সঙ্গে জি জি। 7-এর হিসাব, তারপর আবার কি ভাগ 4, এগুলা এগুলো দেওয়া হয়েছে। তো এখানে যে হিসাব আমরা করতে যাব সেই হিসাবটা আমরা কিভাবে শুরু করব? হিসাবটা শুরু হবে বাম থেকে ডানে।
হিসাবটা শুরু হবে বাম দিক থেকে ডান দিকে আমরা হিসাব শুরু করব সাধারণত, হ্যাঁ। বাম দিক থেকে ডান দিকে হিসাব শুরু করব, ঠিক আছে। তো জি স্যার। কোনো অঙ্কে যদি কোনো অঙ্কে যদি যোগ যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, তাহলে হ্যাঁ কার হিসাবটা আগে করতে হবে, কাদের হিসাব আগে করতে হবে বলো তো? কাদের হিসাব আগে করতে হবে? এই যে গুণ এবং ভাগের হিসাব আগে শুরু করতে হবে, এটা হবে প্রথম কাজ শুরু করবা, তারপর যোগ বিয়োগের কাজ পরে শুরু করবা, ঠিক আছে। যেমন এখানে দেখো কি আছে, গুণ আছে, ভাগ আছে, যোগ আছে, বিয়োগ আছে। এখন ধরো এখানে যদি 100 বিয়োগ এরকম যদি থাকতো, 100 বিয়োগ 12 গুণ 7 ভাগ 4 যোগ 13 বিয়োগ 3, হ্যাঁ এরকম যদি থাকে, এখন এইখানে কার কাজ আগে করবো বলো তো? গুণের কাজ। হ্যাঁ গুণ সবার ভাগের। হ্যাঁ সবার আগে গুণ, আমরা কাজ করব হচ্ছে গুণ এবং ভাগের। যোগ বিয়োগ আগে থাকলেও আগে করা যাবে না, হ্যাঁ প্রথমে গুণ ভাগের কাজ আগে করতে হবে। তো গুণ ভাগের মধ্যে আবার যে যে গুণ আগে থাকলে আগে গুণ করতে হবে, তারপর ভাগ, ঠিক আছে। তাহলে আমরা একটু করি উদাহরণস্বরূপ, যেমন ধরো 100 বিয়োগ, এখানে গুণ আগে আছে, গুণ ভাগের কাজ আগে করব, বাকি কোনো কাজই করব না, এখানে শুধু এই অংশটুকুর কাজ আগে করব। তো এখানে গুণ ভাগ দুইটাই আছে, আগে গুণ আছে, আগে গুণ করব। 7 12 কত হয়? 84। ভাগ 4 আছে, 4 রেখে দিলাম, যোগ 13 বিয়োগ 3, হ্যাঁ এখন দেখো এখানে কি আবার এই লাইনে আইসা আবার বিয়োগ আছে, ভাগ আছে, যোগ আছে, বিয়োগ আছে, এই লাইনে এসে বলো কার কাজ আগে করব? এই লাইনে আসার পর আমরা কি করব, যেহেতু গুণ ভাগের কাজ আগে শেষ করতে হবে, প্রথম গুণ ভাগের আগে কাজ শেষ, তাহলে ভাগের কাজ আগে শেষ করব, ঠিক আছে। 84 ভাগ 4 করলে কত হয়? 12, তাই না? তারপর জি বাকিটুক যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন দেখো যোগ বিয়োগ আছে, যোগ আছে, আবার বিয়োগ আছে, এখন কার কাজ আগে করব? যোগের কাজ। না, যোগের কাজ আগে, যেটা আগে থাকবে, বাম দিকে যেটা যোগ বিয়োগের মধ্যে বাম দিকে যে আগে থাকবে তার কাজ আগে করতে হবে, ঠিক আছে। বাম থেকে ডানে যাওয়ার সময়, বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় যোগ বিয়োগের মধ্যে যে চিহ্ন আগে থাকবে সেই চিহ্নের কাজ আগে করবা, ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, যেমন আমরা 100 থেকে 12 বিয়োগ করলে কত আসে? 100 থেকে 12 বিয়োগ করলে 88। তারপর যোগ আছে 13, তারপর বিয়োগ আছে 3। এরপর দেখো যোগের কাজ আমরা আগে করতে পারি, 88 আর 13 যোগ করলে কত হয়? এরপর যেহেতু যোগ আগে আছে, যোগের কাজ আগে করব, 8 আর 3 করলো, 8 আর 3 হচ্ছে 11, হাতে 1, 8 আর 1 9, 101 বিয়োগ 3, ঠিক আছে। 101 থেকে 3 বাদ দিলে কত থাকে? 98, ঠিক আছে। তাহলে এটা আমাদের আনসার, তাই তো? তাহলে বুঝছো, জি স্যার। আমরা হিসাব সাধারণত কি বাম দিক থেকে বাম দিকে হিসাব করে করে ডান দিকে যাব, কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে আগে যদি আগে গুণ গুণ ভাগের কাজ আগে শেষ করতে হবে, হ্যাঁ। যোগ বিয়োগ থাকলেও সেই কাজ আগে করা যাবে না, বাম দেখে আগে থাকলেও, কিন্তু যদি গুণ ভাগ থাকলে আগে গুণ ভাগের কাজ শেষ করবা, তারপর যোগ বিয়োগের কাজ শুরু করবা, সেটাও বাম থেকে ডান দিকে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের হিসাবের যে নিয়ম সেটা আমরা জানলাম, এবার আসো ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম, তাহলে ঐকিক নিয়ম কি আগে কখনো জানা আছে, পড়ছো? না স্যার। না। শীটটা কি ডাউনলোড করছিলা বা দেখছিলা বলে? কি স্যার? শীট শীট যেটা দিয়েছিলাম ওটা কি ডাউনলোড করে দেখছিলা? জি স্যার, দেখেছিলাম। আচ্ছা, ঐকিক নিয়মটা কি, ধরো, হ্যাঁ
ধরো 10টি বা 5টি কলমের দাম, 5টি ঐকিক নিয়ম, হ্যাঁ, ঐকিক নিয়মটা কি? 5টি কলমের দাম ধরো 25 টাকা। এখন তোমাকে যদি বলে 10টি কলমের দাম কত, বের করতে পারবা? 25 টাকা। 10টি কলমের দাম তাহলে 25, 37 টাকা। কত? না না না, ভুল আছে। আরো 25 টাকা। আরো- পারবা না? স্যার 50 হবে। কয়টি কলমের দাম? 10টি। 10টি। কিভাবে বের করলা? যোগ করে কার সাথে কি যোগ করছো? 25-এর সাথে একটা 25 যোগ করেছি। আচ্ছা, আচ্ছা, এইটা দেখো, এইটা এইটা এইভাবে যোগ করে করে বের করলে কিন্তু তুমি ধরো এক 1 কোটি মানে 20,000 কলমের দাম কত এইভাবে বের করতে পারবা না, অনেক কঠিন হয়ে যাবে, অনেক বড় হবে যোগ করে করে যদি বের করো। 20,000 কলমের দাম কি খুব সহজে বের করতে পারবে না। দেখো, আমরা 20,000 কলমের দাম খুব সহজে বের করতে পারবো। ধরো, 1টি কলমের দাম কত বলো তো? একটি একটি কলমের দাম, কলমের প্রায় একটি কলমের দাম কম হবে না 25-এর চেয়ে? 15। একটি কলমের দাম 15 টাকা। না, পাঁচ 5টি কলমের দাম পাঁচ। 25 টাকা। একটি কলমের দাম বের করার জন্য কি করতে হবে? তোমরা ভাগ শিখে আসো নাই? হ্যাঁ, জি স্যার। তাহলে 25টার দামের থেকে 5 দিয়ে ভাগ করলেই তো একটি কলমের দাম বের হবে। 25 ভাগ 5, ভাগ চিহ্নকে এইভাবেও লেখা যায়, 25 ভাগ 5 সমান সমান 25 নিচে 5, এভাবে লেখা যায়। বুঝছো? জি স্যার। সমান সমান দিয়ে ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের উপরে থাকবে 25, নিচে থাকবে 5। যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা নিচে বসবে। বুঝছো? তাহলে একটি কলমের দাম কত? কাটাকাটি করলে 5 দিয়ে 25কে ভাগ করলে 5 আসে না ভাগফল? জি স্যার। একটি কলমের দাম 5 টাকা। এখন যদি আমাকে 20,000 কলমের দাম বের করতে বলে, 20,000 কলমের দাম কি করতে হবে? একটি কলমের দামের সঙ্গে 20,000 গুণ করে দিতে হবে না? হুম, একটি কলমের দাম 5 টাকা, তাহলে 20,000 কলমের 20,000এর সঙ্গে 5 গুণ হবে না? জি স্যার। দেখো, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ টাকা। তো আগে তো যোগ করে বের করতেছিলা, 25-এর সঙ্গে 25 যোগ করে 10টা কলমের দাম সহজে বের করছো, কিন্তু 20,000 কলমের দাম কি তুমি সহজে বের করতে পারবা? নো স্যার। হ্যাঁ, তখন এই পদ্ধতি ফলো করতে হবে। পদ্ধতিটা কি? প্রথমে, ভাগ করে। প্রথমে যতগুলা জিনিস দিয়ে দিবে, হ্যাঁ, যতগুলো জিনিসের দাম দিয়ে দিবে, হ্যাঁ, সেখান থেকে একটি জিনিসের দাম বের করবা। 5টি, যেমন এখানে 5টি কলমের দাম দিয়েছে 25 টাকা, তাহলে একটি কলমের দাম কত হবে? 25কে বাম পাশের সংখ্যা 5 দিয়ে ভাগ করা লাগবে। বুঝছো? জি স্যার। তারপর ওই যে একটি জিনিসের দাম যখন বের হয়ে গেল, তখন আমাকে যদি বলে 20 কোটি কলমের দাম কত, বা 5টি কলম, 20টি কলমের দাম কত, তখন কি করব? ধরো একটি কলমের দাম জানি 5 টাকা, তাহলে 20টি কলমের দামের সঙ্গে কি 5 গুণ 20 হবে না? জি স্যার। বাড়বে। 5টি কলমের দাম, একটি কলমের দাম 5 টাকা হলে 5টি কলমের দাম বাড়বে না? বাড়লে কি করতে হবে? গুণ করতে হবে, তাই না? জি। গুণ করতে হবে। এখন 20টি না দিয়ে যদি 20,000 বলে, তখনও গুণ করতে হবে 20,000। ঠিক আছে, এই একটি দামের সঙ্গে 20,000টির 20,000 দিয়ে আমরা গুণ করলে 20,000 কলমের দাম পেয়ে যাব।
তাহলে এটাই হচ্ছে ঐকিক নিয়ম। প্রথমে একটি জিনিসের দাম বের করে ফেলবা। প্রথমে ভাগ করবা, 5টি কলমের দাম 25 টাকা, তারপর একটি জিনিসের দাম যখন বের করবা তখন ভাগ করতে হবে এইভাবে, ঠিক আছে? এখন একটি জিনিসের দাম যখন আমি জেনে যাব, তখন আমাকে যত খুশি তত জিনিসের দাম বের করতে গেলে খালি গুণ করে দিবা ওই একটি দামের সঙ্গে। এই একটি দামের সঙ্গে যতগুলা জিনিসের দাম বের করবা তত সংখ্যা দিয়ে গুণ করে দিবা, তাহলে আমাদের আনসার চলে আসবে। বুঝা গেল? জি স্যার। এই পদ্ধতিটাকে ঐকিক পদ্ধতি বা ঐকিক নিয়ম বলে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে যাব। অঙ্কে অঙ্কে প্রথম অঙ্কটা কি বলছো? পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত? 29। 29। আচ্ছা, দেখো দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে? 12 - 7 × 2 × 2, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এইখানে আমরা একটু লিখে নেই প্রশ্নটা। দেখো, আমরা যে নিয়মটা শিখে আসলাম ওইটাই এখন ব্যবহার করব। হিসাবের যে নিয়ম, 12 - 7, তারপর হচ্ছে *2 - 2। তো এটা সমান সমান কত বের করতে বলছে। তো আমরা এটা সমান সমান আমরা নিচে নিচে করি, কত আসে সমান সমান, বলো তো। এখানে বন্ধনী আছে, বন্ধনী থাকলে আগে বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। অঙ্কের ভিতরে বা হিসাবের ভিতরে যদি বন্ধনী থাকে, সেখানে বন্ধনীর কাজ আগে করতে হবে। যেহেতু এখানে বন্ধনী আছে, গুণ ভাগ বিয়োগ এগুলা ভুলে এগুলার কাজ সবার পরে, বন্ধনীর কাজ আগে শেষ করবা। বন্ধনীর ভিতরে দেখো 12 - 7 আছে, কত? 12 - 7 করলে কত হয়? 5, তাই না? জি এরপর স্যার। 2 - 2, ঠিক আছে? এরপর 2 - 2। হুম, আচ্ছা, তাহলে 5 × 2 = 10, বিয়োগ হচ্ছে 2, তাহলে পাবো কত? 8, তাই না? তাহলে আমাদের আনসার কি বের হয়েছে? জি স্যার। খ। আচ্ছা, এরপর বলছে কয়টি 50 টাকার নোট মিলে 2,000 টাকা হয়? বলো, পারবা? কয়টি? কয়টি? পঞ্চান্ন। হ্যাঁ, কয়টি 50 টাকার নোট একসাথে করলে 2,000 টাকা হবে? বলো, কয়টি 5 টাকার নোট একসাথে করলে 20 টাকা হবে? কয়টি? চারটি। 4টি। তাহলে এইটাও চার। তো একইভাবে বের করবা। কি করবা? 20-কে 5 দিয়ে ভাগ করছো, তাইলেই তো 4 চলে আসছে না? জি স্যার। তো মানে 2,000 টাকা বানাইতে যাবা, 2,000 টাকা বানাইতে গেলে 2,000-কে ভাগ করবা হচ্ছে 50 দিয়ে। ঠিক আছে, আগে যেরকম ভাগ করছো, বড় নোটকে ছোট নোট দিয়ে ভাগ করবা, ভাগ করলেই চলে আসবে। কত আসবে? 400। 4×5 = 20, 20, হ্যাঁ হ্যাঁ। তাহলে 40টা 40টা 50 টাকার নোট হইলে 2,000 টাকা হবে, ভাগ করলেই আনসার চলে আসবে। বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপর বলো, জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো, 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? বলো, কিভাবে পারবা? হুম, যাবে এই যে 32। কে বলছে? একটু আগে আমরা এরকম অঙ্ক করছি, ঐকিক নিয়ম। হুম, দেখো ঐকিক নিয়মের মাধ্যমে করতে হবে এটা। দেখো, 4টি কলমের দাম, 4টি কলমের
দাম কত? 32 টাকা। এই ধরনের অঙ্ক একটু আগে করছি। সুতরাং একটি কলমের দাম কত হবে? উপরের সংখ্যাকে বাম পাশের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মনে আছে? এক- জি স্যার। একটি কলমের দাম সবসময় কম হবে, কম মানে কি, ভাগ করতে হবে। বোঝা গেল? জি কত আসলো ভাগফল? 4 8 32। সুতরাং এখন 15টি কলমের দাম বের করতে পারবো না? 15টি কলমের দাম, এই জি স্যার। একটি কলমের দামের সঙ্গে 15টি গুণ করে দিবা। শেষ। 8 15 কত? 8 5 8 40, 8 8 12, 120 টাকা। বুঝছো না বুঝো নাই বলো? জি স্যার। হুম। জি স্যার। আচ্ছা, এগুলো কি তোমাদেরকে কি সবগুলো কি আমি সমাধান করে শীট আকারে দিব, না ক্লাসে যেভাবে বুঝাচ্ছি সেভাবে বুঝলেই হবে? সেভাবে বুঝতেছো নাকি শীটও লাগবে অঙ্কের সবগুলা? স্যার একটু শিট বানালে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিব না এরপরে। তবে বুঝে নাও, হ্যাঁ, বুঝতে হবে, তারপর শীট দেখে করবা। অথবা গাইড যদি সংগ্রহ করো তাহলে আমার আর শীট দেওয়া লাগবে না। স্যার এখন আমাদের স্কুল থেকে গাইড দেয়নি। স্কুল থেকে তো দিবে না, গাইড তো বাইরে থেকেই কিনতে হবে। না, নামটা দিবে তো, নাম দেয়নি এখনো গাইডের। ও, নাম, নাম কি স্কুল থেকে বলে দেয়? জি স্যার, আগেরবারও বলে দিয়েছিল। কি গাইড বলে দিছিল? আগেরবার পাঞ্জেরি ছিল। আচ্ছা, পাঞ্জেরি বা লেকচার, হ্যাঁ, যেটাই ইয়ে হয়। তাহলে আর কি আমার মোবাইলে বা কম্পিউটারে দেখে দেখে পড়তে তো একটু আবার প্রিন্ট করা লাগতে পারে। প্রিন্ট করার চেয়ে আমার মনে হয় যদি গাইড থাকে তাহলে আর আমার শীট না দিলেও চলবে। আর কিছু এক্সট্রা অঙ্ক দিব, সেগুলো করে দিলেই তো পরীক্ষায় প্রশ্ন কভার হয়ে যাবে। স্যার সিটটা দিলে ভালো হতো আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এরপরে দিব। কথাও বলতে পারে না ঠিক করে। আচ্ছা তাহলে দেখো, আর কয়েকটা দেখি যে 1 ডজন পেন্সিলের দাম বের করতে বলছে। 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা। 8টি পেন্সিলের দাম কত? পারবা? হুম, 48 টাকা 8টি পেন্সিল দাম। 8টি পেন্সিল দাম কত? এক ডজন। কম চাইছে না বেশি চাইছে সেটা দেখো। ঐকিক নিয়ম, একটু আগে ঐকিক নিয়মের মতো একটু আগে যেটা দেখছো, যে 1 ডজন পেন্সিলের দাম, 1 ডজন মানে কি বলো তো? এক ডজন, কম চাইলে সমান, 1 ডজন সমান সমান কম বারো চাইলে বদের বারোটি। কম বাড়বে। 1 ডজন সমান 12টি। বাড়বে। 1 ডজন সমান এক ডজন 12টি, বুঝছো? পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কি? সুতরাং 1 ডজন মানে কি 12, তাহলে 12টি পেন্সিলের দাম 48 টাকা। পারবে কি? 12টি পেন্সিলের দাম কত বলো তো? 48 টাকা, তাই না? আগে একটা বের করতে হবে। হ্যাঁ। তাহলে 1 ডজন পেন্সিলের দাম বলে দিছে 48 টাকা, কিন্তু আমরা জানি 1 ডজন সমান 12টি পেন্সিল। তাহলে 12টি পেন্সিলের দাম 48 টাকা। সুতরাং একটি পেন্সিলের দাম, ঐকিক নিয়ম, প্রথমে একটির দাম বের করে নিতে হবে। বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটির দাম বের করে নিবা। আচ্ছা আচ্ছা, দেখো, এই যে একটি পেন্সিলের দাম বের হইলো, এখন আমরা কি করতাম, এখানে আনসার বের হইতো। তো ওই আনসার আমরা না বের করলেও সমস্যা নাই। আমাদেরকে কয়টি পেন্সিলের দাম আহ বের করতে বলছে? 8টি পেন্সিলের দাম। তাহলে 8টি সুতরাং সুতরাং 8টি পেন্সিলের দাম কি হবে বলো তো? এই যে এইটা কি একটি পেন্সিলের দাম না? জি স্যার। তো এই একটি দামের সঙ্গে কি করব, এই 8টির দাম গুণ করে দিব। বুঝছো? এই একটি দামের সঙ্গে 8টি দাম গুণ করে দিব। তাহলে এর এখানে ভাগফল আমার না বের করলেও চলবে। তাহলে এবার দেখো, আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। কিভাবে? 12কে 12 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 1। আবার 48কে 12 দিয়ে ভাগ করলে 4, তাই না ভাগফল? জি স্যার। এভাবে কাটাকাটিও করতে পারো। হ্যাঁ, যখন এগুলো উপরে ক্লাসে এখন কাটাকাটি করা শিখবা, হ্যাঁ।
12 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল 1, আর 12 দিয়ে 48কে ভাগ করলে ভাগফল 4। ঠিক আছে, 4 আর 8 গুণ করলে 32, আর নিচে 1। তো 1 দিয়ে 32কে ভাগ করলে ভাগফল 32ই আসবে। ঠিক আছে, বুঝছো? জি স্যার। হ্যাঁ। তো তুমি যেরকম একটি পেন্সিলের দাম বের করে আবার নিচে লিখছো একটি পেন্সিলের দাম, এটা প্রয়োজন নেই। ঠিক আছে, এইভাবে করে ফেলবা। তাহলে আমরা আহ এবার 5 নাম্বার, 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? পারবা? স্যার 4টি আম অবশিষ্ট থাকবে। কিভাবে বুঝলা? স্যার আমি এটা করেছি। বুঝে করেছো? জি স্যার, এখনই করলাম। আচ্ছা, কিভাবে বুঝলা যে 4টি অবশিষ্ট থাকবে? বলো তো। ভাগ করে। ভাগ করে। ভাগ করে ভাগশেষ কত আসছে? 4, তাই তো? জি স্যার। তো ভাগশেষ 4 মানে কি 4টি আম অবশিষ্ট আছে। তো সেই 4টি আমকে অবশিষ্ট থাকাতে মানে ভাগশেষ 4 থাকাতে হুম। মানে 4টি আম অবশিষ্ট আছে। ভাগশেষ মানে কি 4, ভাগশেষ যেহেতু 4 তার মানে 4টি আম, 4টি আম শেষে আছে সবার মাঝে ভাগ করে দেওয়ার পর, তো ওই 4টি আম অবশিষ্ট আছে। এখন মাতার বয়স 6 নাম্বার কি বলছে? মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। মাতার বয়স কন্যার বয়সের কি 3 গুণ। কন্যার বয়স 15 বছর, 10 বছর পর মাতার বয়স কত হবে? স্যার 55 বছর। 55 বছর। কিভাবে বুঝছো? বুঝছো কিভাবে করতে হবে? জি স্যার। কিভাবে বলো দেখি, কিভাবে করবা সাজানোটা একটু বলো দেখি। করছো? জি স্যার, এটা করা হয়েছে। 10 বছর 15 বছর, কন্যার বয়স লেখছো 15 বছর, ঠিক আছে। মায়ের বয়স 15 গুণ 3, 10 বছর পর মাতার বয়স কত হবে? পরের লাইন কোথায়? খাতার বাম পাশে কেন? এটা পরের পৃষ্ঠা লিখতে হবে, হ্যাঁ। জি স্যার, এটা পরের পৃষ্ঠায় লিখেছি যে। ঠিক আছে, তাহলে 10 বছর পর মাতার বয়স 45 + 10। ঠিক আছে, তাহলে এইটাও পারবা। পরেরটা পারবা? 7 নাম্বার। 7 নাম্বার কি পারবা? স্যার ওটা একটু বুঝে দেন না। আচ্ছা, এইখানে দেখো, এখানে যেটা যেভাবে করবা সেটা হচ্ছে যে এখানে প্রথমে খালি ঘরের বাম পাশটাকে আমরা বাম পক্ষ ধরে নিব, হ্যাঁ। প্রথমে খালি ঘরের বাম পাশকে আমরা বাম পক্ষ ধরে নিব এবং দেখব সেখানে আমাদের আনসার কত আসে। এবং খালি ঘরের ডান পাশে কত সে ডান পাশকে আমরা ডান পক্ষ ধরে নিব, ঠিক আছে। ডান পক্ষে দেখব কত আসে। তো আমরা দেখি খালি ঘরের বাম পক্ষে কত আছে। বাম পক্ষ সমান সমান কত? 5 গুণ 6 গুণ ভাগ 2। তো আমরা জানি গুণ ভাগ থাকলে সেখানে গুণ ভাগের কাজ একই সাথে করা, মানে যেহেতু গুণ বাম দিকে আগে আগে গুণের কাজ করব। 5 × 6 = 30 ভাগ 2 সমান সমান কত? 15, তাই না? জি স্যার। এবং ডান পক্ষে কত আছে? ডান পক্ষে কত আছে? 6 × 6 বিয়োগ 6, তাই তো? তো দেখি 6 আর 6 গুণ করলে 6, যেহেতু গুণের কাজ আগে, বিয়োগ 6 কত আসে? 30। দেখো, তাই না? 30 আসে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারি? দেখো, কোন চিহ্নটা ব্যবহার করতে পারি? 30 এবং 15 মাঝখানে কি সম্পর্ক আছে বলো তো? যেহেতু যেহেতু 15 ছোট 30-এর চেয়ে, তাই না? জি স্যার। 30-এর চেয়ে 15 ছোট, তাহলে আমরা এই প্রতীকটা ব্যবহার করতে পারি। ক নাম্বার, বুঝছো?
ক নাম্বার প্রতীকটা ব্যবহার করতে পারি। বোঝা গেল? জি স্যার। হ্যাঁ। তো প্রথমে বাম পক্ষ করবা, ডান পক্ষ করবা। যদি দেখো যে এরকম ছোট বড় সংখ্যা আছে, তাহলে এই যে মাঝখানে খালি করে সুতরাং লিখবা, সুতরাং 5 গুণ 6 ভাগ 2, খালি ঘর যেহেতু আছে খালি ঘর লিখবা, এবং 6 গুণ 6 বিয়োগ 6 আছে, তাই না? তাহলে খালি করে জি আমরা কি স্যার। লিখতে পারি? খালি করে এই যে ছোট চিহ্নটা ব্যবহার করতে পারি, তাই না? এটাকে ইংলিশে লেস দেন বলে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাও করলাম। 8 নাম্বার কি? খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? হ্যাঁ, খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? তো এখানে তো বোঝাই যাচ্ছে খ নাম্বার খোলা বাক্য, তাই না? জি স্যার। খ নাম্বার খোলা বাক্য, কারণ এখানে আমরা কি ক এর মান জানি না, তাই না? জি। সুতরাং আমরা এটা পারবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই 2 নং-এ এবার যাব। হ্যাঁ, 2 নং-এ কি বলছে? 2 নং-এ কি বলছে? যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা, একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। স্যার, হ্যাঁ বলো। স্যার সময় শেষ, 4টে বাজতে গেল। হ্যাঁ, তোমার কি অন্য বিজ্ঞান কখন পড়াবেন? আচ্ছা, তোমার কি এখন অন্য ক্লাস আছে? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু একটু আজকে সময় নিব, কারণ আজ মাঝখানে একটু সময় আমাদের গ্যাপ পড়ছে। হ্যাঁ, তাহলে আমরা আরো 20-25 মিনিট ক্লাস নিতে তোমার কি ক্লাস করতে পারবা, নাকি অন্য কোনো কাজ আছে? না স্যার, ক্লাস করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। আর একটা দুইটা অঙ্ক আমরা দেখবো। যে বলছে, এখানে প্রশ্নটা আগে একটু ভালো করে পড়ে নিবা। হ্যাঁ, এখানে বলছে ক সংখ্যক টেনিস বল, মানে টেনিস বল কয়টা সেটা কিন্তু বলা নাই, ধরে নিছে ক, তাই না? জি স্যার। এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য বলে দিছে, মূল্য চার ক সংখ্যক টেনিস বল আছে, আর 4টি ক্রিকেট বলের মূল্য একত্রে খ টাকা, মানে দুই ক্রিকেট টেনিস বল এবং ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে কত টাকা? খ টাকা, তাই না? তাই কি? জি স্যার। একত্রে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। ঠিক আছে। তাহলে এখন ক এবং খ এর মধ্যে যে গাণিতিক সম্পর্ক প্রকাশ, একটা গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা প্রকাশ করতে বলছে, একটি গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করব বলো? বুঝেছো কিভাবে প্রকাশ করবা? জি স্যার। বলো দেখি, কিভাবে করবা? বলো। ওটাকে বলো দেখি। আমি বুঝে দেখুন। আচ্ছা, আমি একটু দেখাই দিই, যদি না বুঝে থাকো তাহলে দেখো। ক সংখ্যক টেনিস বল। আচ্ছা, একটি টেনিস বলের মূল্য কত? 26 টাকা। একটি টেনিস বল। টেনিস বল দেখছো কখনো? জি স্যার। হ্যাঁ। তো এরকম একটা টেনিস বলের মূল্য 26 টাকা। তাই এখন যেহেতু কয়টা টেনিস বল বলা নাই, কিন্তু ক সংখ্যক ধরে নিছে, তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য কত হবে? একটির দাম 26 টাকা, তাহলে ক সংখ্যক মানে কি গুণ হবে, সমান সমান 26 গুণ ক টাকা, তাই না? এটা বুঝছো? লিখতে বুঝছো এই লাইন কিভাবে করছি? জি স্যার। আচ্ছা, আবার কি বলছে? আবার বলছে একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত দিয়ে দিছে? দিয়ে দিছে 180 টাকা। 180 টাকা। তাহলে সে মোট কয়টা ক্রিকেট বলের কিনছে? 4টি। 4টি ক্রিকেট বলের মূল্য। সুতরাং 4টি ক্রিকেট বলের মূল্য কি বাড়বে না?
জি স্যার। বাড়লে কি করতে হবে? 180-কে 4 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 4 শূন্য শূন্য, 4 32, হাতে 3, 4 × 4 7, 720 টাকা। ঠিক আছে, 720 টাকা। তাহলে দেখো, ক সংখ্যক টেনিস বল এবং সে 4টি ক্রিকেট বলের মূল্য আলাদা আলাদা কিন্তু বের হয়েছে। টেনিস বল যতগুলা কিনছে সেটাও দাম বের হয়েছে, ক্রিকেট ব্যাট যেহেতু যতগুলা কিনছে সেটার দামও বের হয়েছে। এখন এই দুইটা জিনিসের একত্রে দাম ক টাকা? ঠিক আছে, যেহেতু 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 চিহ্ন এভাবে দিতে হয়, যেহেতু ক সংখ্যক করা হবে না, টেনিস বল, ক মন সংখ্যক নাই তো লেখার একটা। টেনিস বল এবং চারটি কি কিনছে, ক্রিকেট ব্যাটের মূল্য, ক্রিকেট ব্যাটের মূল্য কত একত্রে? ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা, একত্রে খ টাকা, তাই তো? সুতরাং আমরা লিখতে পারি না, দেখো ক সংখ্যক টেনিস বলের দাম আমি কত পাইছি? 26 ক টাকা। তাহলে লিখবো 26 গুণ ক, এবং দেখো ব্যাটের মূল্য, 4টি ক্রিকেট ব্যাটের মূল্য কত? 720 টাকা না? 720 টাকা না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে লিখবো 720। অথবা আমরা সরাসরি এইটাই লিখে দিতে পারি, 180 গুণ 4। ঠিক আছে, এইটাই লিখে দিব আমরা, 180 গুণ, মানে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য 180 গুণ 4, এইটাও লিখে দিতে পারি, সমস্যা নেই। তো 180 গুণ 4 সমান সমান একত্রে কত টাকা? এই দুইটা জিনিস একত্রে কত টাকা? খ টাকা না? জি উপরে স্যার। উপরে লাইনে কিন্তু লিখছি যে আমরা একত্রে খ টাকা, দুইটা জিনিস একত্রে খ টাকা, টেনিস বল আর ক্রিকেট ব্যাট। হ্যাঁ, এই দুইটা জিনিসের দুই ধরনের জিনিসের একত্রে খ টাকা। সুতরাং আমরা লিখছি ছাব- ক সংখ্যক টেনিস বল 26 গুণ ক, এই যে এখানে, আর 4টি ক্রিকেট বল হচ্ছে 180 গুণ 4। এই দুই ধরনের জিনিস সে কিনছে, কেনার পর তা একত্রে মূল্য হয়েছে খ টাকা, তাহলে সুতরাং আমরা খ টাকা লিখে দিচ্ছি। ঠিক আছে, প্রশ্নে যেটা বলছে সেটা লিখে তারপরে নিচের লাইনে আমরা লিখে দিচ্ছি, এটাই আমাদের গাণিতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে এটাই আমাদের ক এবং খ এর মধ্যে সম্পর্ক, যেটা গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো, এটাই আমাদের আনসার, বুঝছো? জি স্যার। ক্ষয়ের মান নির্ণয় করো, পারবা না এখান থেকে ক্ষয়ের মান নির্ণয় করতে? কয়ের মান যদি লিখতেছে না। কয়ের মান নির্ণয় করো, যদি কয়ের মান 8 হয়, কয়ের মান যদি 8 হয়, তাহলে এখান থেকে ক্ষয়ের মান বের করতে পারবা? পারবা কি? কয়ের মানটা যদি 8 হয়, মানে এখানে তো দেওয়া নাই কয়টা টেনিস বল, কিন্তু এখন বলে দিছে কয়ের জন্য যদি 8 হয়, মানে 8টা টেনিস বল হয়, সেক্ষেত্রে ক্ষয়ের মান বের করতে পারবা? স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা কিছুই বলতেছি। পারবে না। আচ্ছা ধরো, এটা তোমাকে কি গাণিতিক বাক্যটা দেওয়া আছে, তো এখানে বলে দিছে যে ক এর মান 8, প্রশ্নে কি বলে দিছে? 2 নং-এ কি বলে দিছে? বলতেছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান সমান 8। তাহলে আমরা লিখি যখন ক সমান সমান 8, তখন 26 গুণ 8 হবে, ক এর জায়গায় 8 বসবে। ঠিক আছে, 180 গুণ 4, তো এটা যা আছে তাই। হ্যাঁ, এখন দেখো, আমরা নিচের লাইনে লিখবো, 26 আর 8 গুণ করলে কত হয় একটু দেখি। 26 গুণ 8 সমান সমান 208, 208। ঠিক আছে, 208। আর এই পাশে 180 গুণ 4 করলে কত হয়? 180 গুণ 4, 180 গুণ 4, 180 গুণ 4 সমান সমান 720, 720 টাকা। বুঝছো এই লাইনটা? জি স্যার। আচ্ছা, এখন 208 আর 720 যোগ করব, 208 আর 720 যোগ করে দিব, আসবে হচ্ছে 928, 928।
28 সমান সমান কত? খ। দেখো, সুতরাং খ এর মান কত? 928। বের হইছে না? বের জি হইছে? স্যার। তাহলে এইভাবে আমরা খ এর মান বের করব। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার কয় আবার কি 3 নম্বরে কি বলছে দেখো, ক এর মান নির্ণয় করো যখন খ সমান সমান 1032, মানে খ এর মান। এবার কি খ এর মান দিয়ে দিছে, খ এর মান কত বলে দিছে? আগে ক এর মান বলে দিছে 8, এবার কি খ এর মান বলে দিছে, এই যে খ এর মানটা বলে দিছে কত? 1032। তাইলে কি ক এর মান বের করতে পারবে না? পারবা? জি স্যার। আচ্ছা, আমি সাজাবাটা কিভাবে, মানে কিভাবে লিখবা সেটা একটু দেখাই দিই। বাকিটুক বাসায় পারবা, এই যে যেভাবে করাই দিছি ঠিক সেইভাবেই করবা। ধরো, ঠিক আছে। আজকে আমি বুঝতে পারবো। তাহলে আমরা 3 নং লিখবো। প্রশ্নে কি বলছে? প্রশ্নে, হ্যাঁ, যখন খ সমান সমান ওই যে আগের মতো, আগে যেরকম লিখছি, যখন ক সমান সমান 8, তো প্রশ্নে বলে দিছে যখন খ সমান সমান, যখন ক সমান সমান 1032, তখন ক এর মান কত হবে? তো আমরা এই যে সমীকরণটা আগের যে আগের যে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা, সেটা আবার লিখবো 26 গুণ, সুতরাং 26, এখানে 8-এর জায়গায় কি ছিল? ক ছিল, কই লিখবো, ক লিখবো, যোগ লিখবো 180 গুণ 4 সমান সমান, খ এর মান কত বলে দিছে? 1032 বসাইতে বলছে। ক এর মান 1032 বসাইতে বলছে। তো আমরা এই যে এখন দেখো, ক এর মান 8 বসাইছিলাম, এখন কিন্তু ক এর মান বসানো যাবে না, কারণ বলছে ক এর মান বের করতে বলছে। ক এর মান বের করবো যেহেতু, তাহলে ক যেভাবে আছে ক সেভাবেই লিখে রাখবো, আর খ এর মানটা বসাই দিব। এখন বের করতে পারবা না এই সমীকরণ থেকে ক এর মান? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। বাকিগুলা যদি পারো, 3 নাম্বার পারবো আশা করি। 3 নাম্বার যে হিসাব করো যে নিয়মটা আমরা একটু আগে শিখলাম, হিসাবের যে নিয়ম, সেটা সেই নিয়মে ফলো করে করবা, আশা করি হুম। পাবা। ঠিক আছে। যোগ বিয়োগ গুণ ভাগের যে নিয়মটা সিরিয়ালি আমরা একটু আগে দেখলাম, সেভাবে করবা, না পারলে আমি পরে করে দিব। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে